আর কে নারায়ণের লেখা দ্য ম্যান ইটার অফ মালগুড়ি কিন্তু শুধু একটা উপন্যাস না, এটাকে বলা যেতে পারে একটা আধুনিক পৌরাণিক কাহিনী। এমন একটা গল্প যেখানে অশুভ শক্তি যেন নিজের ধ্বংসের বীজটা নিজের ভেতরেই নিয়ে ঘোরে। তো ম্যান ইটার বা নরখাদক এই নামটা শুনলে আমাদের মাথায় কি আসে? কোনো ভয়ঙ্কর বাঘ বা সিংহ? তাই তো। কিন্তু এই গল্পের আসল নরখাদক একজন মানুষ। আর ঠিক এই জায়গাটাতেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে দুটো চরিত্র, যারা যেন একে অপরের ঠিক উল্টো। একদিকে আমাদের গল্পের নায়ক নটরাজ, শান্ত, ঐতিহ্যমনা, যাকে আমরা শুভ শক্তির প্রতীক বলতে পারি। আর তার ঠিক বিপরীতে আছে বাসু, একদম হিংস্র, বস্তুবাদী, মানে যাকে বলে অশুভ শক্তির এক জ্বলজ্বন্ত উদাহরণ। চলুন এবার গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পের পটভূমি হল দক্ষিণ ভারতের একটা কাল্পনিক শহর মালগুড়ি, খুবই শান্ত একটা জায়গা। আর এখানেই আমাদের গল্পের নায়ক নটরাজ, একজন ছাপাখানার মালিক। বেশ সাধারণ কিন্তু সন্তুষ্ট একটা জীবন কাটান। নটরাজের যে ছাপাখানাটা, ওটা কিন্তু শুধু একটা কাজের জায়গা নয়, ওটা আসলে পুরো মালগুড়ি শহরের শান্তির একটা প্রতীক। মানে শহরের ঐতিহ্য, মানুষের মেলামেশা, সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ওই ছাপাখানাটা। আর ওই ছাপাখানার ভেতরে একটা নীল পর্দা টাঙানো আছে। খুব সাধারণ একটা জিনিস, কিন্তু এর একটা গভীর অর্থ আছে। এই পর্দাটা যেন নটরাজের শান্ত গোছানো জীবনটাকে বাইরের দুনিয়ার যাবতীয় কোলাহল আর অস্থিরতা থেকে আড়াল করে রাখে। মালগুড়ির এই শান্ত জীবনে হুট করে যেন একটা ঝড় এসে পড়ে। আর এই ঝড়ের নাম বাসু। পেশায় সে একজন ট্যাক্সিডার্মিস্ট, মানে তার কাজ হল মৃত পশুপাখির দেহ স্টাফ করে সংরক্ষণ করা। বাসু যেন সাক্ষাৎ এক ধনুষের প্রতিমূর্তি। 6 ফুটের বিশাল চেহারা, ষাঁড়ের মতো ঘাড়, হাতুড়ির মতো শক্ত মুঠি। সে এসেই নটরাজে ছাপাখানার শান্তিপূর্ণ পরিবেশটা একেবারেই তছনছ করে দেয়। জোর করে চিলেকোঠাটা দখল করে নেয়, আর তার কাজের জন্য আনা মৃত পশুর দুর্গন্ধে পুরো জায়গাটা ভরে ওঠে। বাসুর এই আচরণ দেখে নটরাজের এক বন্ধু শাস্ত্রী তাকে রাক্ষস বলে ডাকে। আর এই তুলনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু পুরাণ মতে রাক্ষসরা হল প্রচণ্ড শক্তিশালী কিন্তু ধ্বংসাত্মক এক সত্তা, যারা কোনো নিয়মকানুন মানে না। বাসু ঠিক তেমনে। ধীরে ধীরে গল্পটা তার আসল সংঘাতের দিকে এগোতে থাকে। বাসুর এই ধ্বংসলীলা এবার এমন একটা জায়গায় পৌঁছায় যা ছিল মালগুড়ির মানুষের বিশ্বাসের একেবারে কেন্দ্রে। গল্পের সংঘাতটা চরমে পৌঁছায় যখন বাসু ঠিক করে যে সে মন্দিরের পবিত্র হাতি কুমারকে মেরে ফেলবে। ভাবুন একবার, কুমার কিন্তু শুধু একটা হাতি নয়, সে মালগুড়ির ঐতিহ্য আর সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। বাসুর এই পরিকল্পনাটা ছিল পুরো শহরের বিশ্বাসের ওপর একটা বড় আঘাত। বাসুর মানসিকতাটা তার একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। সে বলে, এই হাতির বিভিন্ন অংশ থেকে আমি 10,000 টাকা আয় করতে পারি। তার কাছে কুমার কোনো পবিত্র প্রাণী না, স্রেফ টাকা রোজগারের একটা উপায়। এটাই তার বস্তুবাদী আর মূল্যবোধহীন চরিত্রটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো যখন মনে হচ্ছে যে বাসুকে আটকানোর কোনো উপায় নেই, ঠিক তখনই গল্পটা একটা অদ্ভুত সুন্দর মোড় নেয়। আর এর সমাধানটা লুকিয়ে আছে আমাদেরই এক প্রাচীন পৌরাণিক কাহিনীর মধ্যে। চলুন দেখি কিভাবে। প্রশ্নটা হলো, এমন একটা ভয়ঙ্কর অশুভ শক্তিকে হারানো যাবে কিভাবে, যার কাছে কোনো কিছুই পবিত্র নয়? তাকে থামানোর পথ কি? উত্তরটা কিন্তু পুরাণেই দেওয়া আছে। হিন্দু পুরাণে ভস্মাসুর নামে এক অসুরের গল্প আছে। সে বর পেয়েছিল যে যার মাথায় হাত রাখবে সেই ছাই হয়ে যাবে। এই শক্তি পেয়ে সে এতটাই অহংকারী হয়ে ওঠে যে শেষ পর্যন্ত সে নিজের মাথায় হাত রেখেই নিজেকে ছাই করে ফেলে, অর্থাৎ তার শক্তিই তার ধ্বংসের কারণ হয়। আর ঠিক এটাই ঘটে বাসুর সাথে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, যেদিন রাতে সে কুমার হাতিটাকে মারার পরিকল্পনা করে, সেদিন নিজের কপালে বসা একটা মশাকে মারার জন্য সে এমন জোরে থাপ্পড় মারে যে নিজের আঘাতেই তার মৃত্যু হয়, ঠিক যেন এক আধুনিক ভস্মাসুর। বাসুর মৃত্যুর সাথে সাথেই মালগুড়ির জীবনে আবার শান্তি ফিরে আসে। কিন্তু এই অদ্ভুত মৃত্যুর আসল তাৎপর্যটা কি? গল্পটা আমাদের ঠিক কি বোঝাতে চাইল? এর সবচেয়ে সুন্দর ব্যাখ্যাটা দেন নটরাজের সেই জ্ঞানী বন্ধু শাস্ত্রী। তিনি বলেন, প্রত্যেক রাক্ষস নিজের অজান্তেই তার ভেতরে আত্মধ্বংসের একটি ক্ষুদ্র বীজ বহন করে এবং সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যায়। মানে অশুভ শক্তি নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। আর এর ফলেই মালগুড়ির ঐতিহ্য, শান্তি আর শুভ শক্তির জয় হয়। নটরাজের ছাপাখানা থেকে শুরু করে পুরো শহরটা আবার তার আগের ছন্দ ফিরে পায়। বিশৃঙ্খলা শেষ হয়, ভারসাম্য ফিরে আসে। তাহলে শেষে এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে, তাই না? যদি অশুভের বিনাশ তার নিজের মধ্যেই লেখা থাকে, তাহলে শুভশক্তির আসল প্রকৃতিটা কি?
হয়তো ভালোর আসল কাজ যুদ্ধ করা নয়, বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করা।